বৈঠকে উপস্থিত আমার এই বুথের বুথ সভাপতি, এই মণ্ডলের মণ্ডল সভাপতি সহ মণ্ডলের সকল কার্যকর্তা, শক্তি কেন্দ্র প্রমুখ, লিডার, ইনচার্জ, বুথের সকল কার্যকর্তা এবং অন্যান্য মণ্ডল থেকে আগত মণ্ডল সভাপতি, প্রাক্তন মণ্ডল সভাপতি, সর্বোপরি আমার জেলার সাধারণ সম্পাদক সুনীল মালদা এবং আমার বিধানসভার কনভেনর নন্দদা এবং সকল জেলা নেতৃত্ব, এই বিধানসভার যুব মোর্চা, মহিলা মোর্চা সকল নেতৃত্ব, সর্বোপরি আমার সামনে আগত আমার সকল সহযোদ্ধা, আমার সকল মাতৃমণ্ডলী, সকলকে আমার তরফ থেকে শতকোটি প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা। আমার জীবনে যেটুকু পাওয়ার ছিল সব পেয়ে গেছি। আজকের পাথর প্রতিমাতে এসে আপনাদের যে ভালোবাসা, আবেগ, উচ্ছ্বাস যেটুকু পেয়েছি তাতেই মনে হয়েছে আগামী দিনে আমাদের বিধানসভাতে পদ্মফুল ফুটতে শুধু সময়ের অপেক্ষা। আপনাদেরকে বলবো, আজকের যে ভালোবাসা দিলেন, আবেগ দিলেন, উচ্ছ্বাস দিলেন, এইটুকু আগামী 29শে এপ্রিল পর্যন্ত ধরে রাখবেন। প্রতিটা বুথে যে আমাদের হাজার হাজার কর্মী সমর্থক আছে, আমাদের সহযোদ্ধা আছে, তাদের কাছে এই আবেগ, ভালোবাসা, উচ্ছ্বাস তাদের কাছে পৌঁছে দিতে হবে, তাদেরকে আরো উৎসাহিত করতে হবে। আমরা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে শুধু না, এই পাথর প্রতিমার বুকেতে আমরা আসছি, তাদেরকে জানান দিতে হবে। যাই হোক, আপনাদেরকে বলি, আজকের আমরা এসছি অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা নিয়ে। কংগ্রেসের 25 বছর, সিপিএমের 34 বছর, এই খতরনাক সরকারের 15 বছর অতিক্রান্ত। আমরা সমস্ত দিক থেকে বঞ্চিত, অত্যাচারিত। এই সরকার আপনাদের মৌলিক অধিকার হরণ করেছে সমস্ত দিক থেকে। আজকে সারা ভারতবর্ষের 140 কোটি ভারতবর্ষের 27টা রাজ্যের মানুষ, ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তা সহ কর্মী সমর্থক যারা আছেন, কোটি কোটি সকলে এই পশ্চিমবঙ্গবাসীর জন্য কাঁদছেন, আমাদের জন্য চোখের জল ফেলছেন। আমাদের অত্যাচারের কাহিনী কথা তাদের কানে কানে চলে গেছে, তাই তারা বিনিদ্র অবস্থায় পশ্চিমবঙ্গের মাটিতে পড়ে আছে, দিন রাত পরিশ্রম করছে আমাদের দুঃখ দুর্দশা অত্যাচার থেকে আমাদের মুক্তি দেওয়ার জন্য। তাই আমাদের সময় এসেছে, আমরা যারা আছেন এখানে সকলে সংঘবদ্ধভাবে আমরা সকল নেতৃত্ব প্রতিটা বুথে বুথে যাব, মানুষের কাছে জানান দেবো যে আমাদের লড়াই আপনাদের জন্য লড়াই। তাই আপনারা আর বসে থাকবেন না, আপনারা বেরিয়ে পড়ুন, আমাদের সাথ দিন। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই বুথ থেকে শুরু করে এই অঞ্চলে পদ্মফুল ফোটাবো, ঠিক আছে? আজকের দিনে এই যে সভা, আমরা যে ভারতীয় জনতা পার্টি করি, এই ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তার কর্মভূমি, চারণভূমি এই পশ্চিমবঙ্গের মাটি। সারা ভারতবর্ষের বুকে 28টা রাজ্যের মধ্যে 20টা রাজ্যে এই ভারতীয় জনতা পার্টি রাজ করছে। অথচ যিনি এই পার্টির প্রতিষ্ঠা করেছিলেন, তার রাজ্য পশ্চিমবঙ্গের মাটিতে আজকে ভারতীয় জনতা পার্টি অধরা। তাই ভারতবর্ষের সকল নেতৃত্ব 5টা রাজ্যে বিধানসভা ভোট হওয়া সত্ত্বেও এই পশ্চিমবঙ্গের বুকে পড়ে আছেন। এই পশ্চিমবঙ্গের মাটিতে শ্যামাপ্রসাদের ভূমিতে, বঙ্কিমচন্দ্রের ভূমিতে, রবীন্দ্রনাথের ভূমিতে, নেতাজি সুভাষচন্দ্রের ভূমিতে পদ্মফুল ফোটাতে তারা মরিয়া হয়ে উঠেছেন। এবং আমাদের সর্বস্তরে যারা কর্মী সমর্থক যারা আছেন, আমাদের সকলের উচিত তাদেরকে সর্বতভাবে সহযোগিতা করা এবং
মানুষের দ্বারে দ্বারে গিয়ে পৌঁছে ভারতীয় জনতা পার্টির সকল কথা তাদের কাছে তুলে ধরা, ভারতীয় জনতা পার্টি কি চায়, আপনাদের জন্য কি করতে চায়, সেটা প্রতিটা বুথে বুথে গিয়ে সংঘবদ্ধভাবে তাদেরকে জানান দিতে হবে। তাদের কাছে বলতে হবে, আমরা এসেছি আপনাদের জন্য লড়াই, দল মত নির্বিশেষে, সে সিপিএম হোক, কংগ্রেস হোক, অন্যান্য যে কোনো পার্টি হোক, শাসক দল হোক, প্রতিটা বাড়িতে আমাদেরকে পৌঁছতে হবে সংঘবদ্ধভাবে এবং তাদেরকে বলতে হবে আমাদের লড়াই আপনাদের জন্য লড়াই। আপনারা আমাদেরকে অনেক ক্ষতি করেছেন, অত্যাচার করেছেন, আমাদের নামে কেস দিয়েছেন, আমার ঘর ভেঙেছেন, আবাস যোজনার ঘর কেটেছেন, পুকুর জ্বালিয়েছেন, সঙ্গে শৌচাগার খেয়েছেন, পায়খানা খেয়েছেন, তবুও আপনাকে চাই, আপনাদের জন্য আমাদের লড়াই। আজকের আমাদের দেখে আপনারা হাসছেন, আগামী যে দিনগুলো আসছে যদি এই সরকার আর একবার যদি আসে তাহলে আপনাদের অবস্থা বাংলাদেশ হতে আর বাকি থাকবে না। বাংলাদেশের কাহিনী শোনাবেন তাদেরকে। দীপু দাসের কথা কেউ ভুলে গেছেন? দীপু দাসের বিচার চাইবেন না? একটা যুবক, তার কোনো অপরাধ ছিল না, তাকে যেমন জীবন্ত অবস্থায় ফ্যান দুটো উপরের দিকে বেঁধে নিচে ঝুলিয়ে, নিচে পেট্রোল এবং খড়ের আগুন ধরিয়ে সারা বিশ্বের কোটি কোটি মানুষ দেখেছে যে পৈশাচিক দৃশ্য, সেই কথা আপনারা কি ভুলতে পারবেন? চিন্ময় প্রভুর কথা মনে আছে? চিন্ময় প্রভু যে তার সমস্ত জীবনের সবকিছু সম্পদ ত্যাগ করে, বাবা মার ভালোবাসা থেকে শুরু করে, স্নেহ থেকে শুরু করে সবকিছু ত্যাগ করে, ঐশ্বর্য সম্পদ সবকিছু ত্যাগ করে তিনি দেশের নিমিত্ত, ভারতবর্ষ না বাংলাদেশের নিমিত্ত তিনি কাজ করছেন, সন্ন্যাস নিয়েছেন। তার অপরাধ ছিল তিনি যে ধর্মীয় সম্মেলন করছিলেন সেখানে জাতীয় পতাকার ঊর্ধ্বে ধর্মীয় পতাকা উড়েছিল, তাই তাকে গ্রেপ্তার করে 1 বছরের অধিক তাকে জেলে পুরে রাখা হয়েছিল এবং তাকে কি করা হয়েছিল? 30-এর অধিক খুনের কেস দেওয়া হয়েছিল। মাননীয় বিচারপতির সামনে তিনি বলেছিলেন, মাননীয় বিচারপতি, আমার কি দোষ? যে মানুষটা সমস্ত কিছু ত্যাগ করে দেশের নিমিত্ত কাজ করছে, যে মানুষটি প্রাণী হত্যার ভয়ে সারাটা জীবন নিরামিষাশী, সারা জীবন সে নিরামিষ খাচ্ছে, তাকে দেয়া হলো 30টার অধিক খুনের কেস। এ কোন বাংলাদেশ? আজকে শুধু বাংলাদেশের কাহিনী আমাদের শুনলে হবে না, আমার নিজের দেশের অন্তর্গত আমরা যে জায়গায় বাস করছি পশ্চিমবঙ্গের মাটিতে, বাংলাদেশ হতে বাংলাদেশ সমান ঘটনা ঘটছে। কি ঘটছে? মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদার মথাবাড়ি কি না ঘটেনি। আজকের মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থেকে শুরু করে ধুলিয়ানে কি ঘটেছিল? এক রাতের মধ্যে প্রায় 10,000 মানুষ তার সমস্ত সম্পদ ত্যাগ করে, কোটি কোটি টাকা সম্পদ, বাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু ত্যাগ করে রাতের অন্ধকারে পরনের একটা কাপড় পরে নদী সাঁতরে ওপারে মালদার বৈষ্ণবনগরে আশ্রয় নিয়েছিলেন। কাদের জন্য? কাদের জন্য হচ্ছিল ওয়াকফ সম্পত্তির আন্দোলন। হিন্দুরা কি দোষ করলো? সনাতনীরা কি দোষ করলো? আজকের সেই দিনটার কথা আপনারা ভুলে গেছেন কি? সেখানে রাতের অন্ধকারে প্রতিটা হিন্দু বাড়িতে রেইকি করে আলকাতরা দাগ দিয়েছিল, মাঝখানে মাইনরিটি সম্প্রদায়ের মানুষের ঘর ছিল, যাতে সেই ঘরগুলো বেঁচে যায়। তাই হিন্দু সনাতনীদের ঘরগুলো আজকে সেখানে একদিনের মধ্যে হাজার হাজার বাড়ি লুট হয়েছে। বাড়ির যত গরু থেকে শুরু করে ছাগল ছিল সবকিছু লুট করেছে। বাড়ির মধ্যে ছিল কন্যার বিবাহ দেওয়ার জন্য টাকা গয়না সবকিছু লুট হয়েছে। আজকের আপনারা বিচার চাইবেন না মা বোন অভয়ার? কসবার বোনের বিচার চাইবেন না? দুর্গাপুরের বোনের বিচার চাইবে না? হাঁসখালির বোনের বিচার চাইবেন না? রায়গঞ্জের বোনের বিচার চাইবেন না? কামদুনির বোনের বিচার চাইবেন না? পার্ক স্ট্রিটের বোনের বিচার চাইবেন না? আজকে কি না কি ঘটেছে। আজকের এই দিদিমণি বাংলার মায়েরা বোনেরা ধর্ষণ করছে একটা দল, তাদেরকে উৎসাহিত করছে তোমরা ধর্ষণ করো, কারণ আমি ওনাদের টাকার বিনিময়ে ওনাদের মুখ বন্ধ করে দিচ্ছি।
আজকে যাদের বয়স 30 বছরের নিচে তাদেরকে 20,000 টাকা, 30 ঊর্ধ্বে ধর্ষিত হলে তাদেরকে 40,000 টাকা দিচ্ছেন। দিদিমণি কাদেরকে উৎসাহিত করছেন? কারণ দিদিমণি বুঝেছেন ওরাই আমাদের ভোট ব্যাংক, তোমরা দর্শন করো, তোমাদের পাশে আমরা থাকবো। এমনকি কামদুনির যে ঘটনা ঘটেছিল, 15 জনের যাবজ্জীবন জেল হয়েছিল, কয়েকজনের ফাঁসির অর্ডার হয়েছিল, এই দিদিমণি তাদেরকে বাঁচাতে সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে গেছেন। কোথায় আছেন? একদিকে মহিলারা ধর্ষিত হচ্ছেন, বোনেরা ধর্ষিত হচ্ছেন, দিদিমণি বলছেন শরীর থাকলে যেমন জ্বর হয়, ধর্ষণ তেমনি সামান্য ঘটনা ধর্ষণও হয়। পাঁচটিকে বোনটি যখন ধর্ষিত হয়েছিল, দিদিমণি বলছেন খরিদ্দারের সাথে ওর কোনো লেনাদেনা ছিল তাই ধর্ষিত হয়েছে। খরিদ্দারের সাথে লেনাদেনা থাকলে ধর্ষণ হওয়াটা স্বাভাবিক। চিন্তা করতে পারেন, যিনি ধর্ষণ করেছিলেন সেই কাদের খানকে পালাতে যিনি সাহায্য করেছিলেন, সেই নুসরাত জাহানকে দিদিমণি পুরস্কৃত করেছিলেন বসিরহাটের এমপি বানিয়ে। আজকের কামদিনীর ঘটনায় ওই বোনটি যখন কলেজ থেকে ফিরছিলেন তাকে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে দুটো পা চিরে দিয়েছিল। যারা প্রতিবাদ করেছিলেন মৌসুমী কয়েল, টুম্পা নস্কর, তাদেরকে বলেছিলেন মাওবাদী, তাদেরকে বলেছিলেন মাওবাদী। বর্ধমান লোকালে একটা বিধবা মহিলা ধর্ষিত হয়েছিলেন। দিদিমণি কি বলছেন জানেন? বলে ওর স্বামী তো সিপিএম করতো, অথচ ওই বিধবা মহিলার স্বামী 20 বছর আগে মারা গেছেন। তার স্বামী সিপিএম করতো বলে তাকে ধর্ষণের অধিকার কে দিয়েছে? একটা ব্রাহ্মণ মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও তার মুখের এই ভাষা। চিন্তা করতে পারেন। হাঁসখালি যে বোনটি ধর্ষিত হয়েছিল, হাঁসখালি ঘটনা কেউ ভুলে গেছেন? টিএমসি নেতা তার বান্ধবীকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে বন্ধুরা মিলে তাকে পুড়িয়ে দিয়েছে, জ্যান্ত অবস্থায় তাকে পুড়িয়ে দিয়েছে, পরিবার হাতে তুলে দেননি। দিদিমণি বলেছেন ওই ছেলেটার সঙ্গে ওর প্রেম ভালোবাসা ছিল। আজকের মহিলার কাছ থেকে আমরা কি চেয়েছিলাম 2011 সালে, আজকে কি পেলাম? এই জায়গা থেকে আপনাদেরকে জানান দিচ্ছি, আপনারা বাড়িতে বাড়িতে যান, প্রতিটা মায়েদের কাছে বলুন, বোনেদের কাছে বলুন, আমাদেরকে রক্ষা করতে হলে, আমার ফ্যামিলিকে বাঁচাতে হলে, আমার প্রতিবেশীকে বাঁচাতে হলে এই সরকারকে পরিবর্তন আসন্ন দরকার। তাই আমাদের সংঘবদ্ধ হতে হবে। সেই সঙ্গে এই সরকার প্রতিটা মানুষের মৌলিক অধিকার হরণ করেছেন। আজকে দেখুন বলছেন দিদিমণি প্রত্যেকে দিচ্ছেন লক্ষ্মীর ভান্ডার। আপনারা 1,500 টাকা লক্ষ্মীর ভান্ডার পেয়ে আপনারা নাচছেন। ছেলেরা 1,500 টাকার কি ঘটা যুবসাথী পেয়ে তারাও লাফাচ্ছেন। আজকের আপনার ঘরেও উচ্চ শিক্ষিত কন্যা সন্তান আছে, তার বিবাহ দেওয়ার জন্য উপযুক্ত পাত্র পাবেন তো? অপরদিকে যে উচ্চ শিক্ষিত সন্তান, পুত্র সন্তান, সে উচ্চ শিক্ষিত, তার চাকরি পাওয়ার কথা, পরিবারের মুখে হাসি ফোটাবার কথা, অথচ তাকে চাকরির লাইনে না দাঁড় করিয়ে তাদেরকে কি করেছে? ভাতার লাইনে দাঁড় করিয়েছেন। সে উপযুক্ত পাত্রী পাবে তো? একদিকে ছেলে মেয়ে পাবে না, মেয়েও ছেলে পাবে না। তাদেরকে বলুন ভারতীয় জনতা পার্টি ক্ষমতা এলে আপনারা যে 1,500 টাকা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, 1 মে থেকে শুরু হবে, 1 জুন আপনারা আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার না যোজনা পাল্টে অন্য যোজনার মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকবে। ঠিক আছে, এটাই তাদের কাছে তুলে ধরুন। অপরদিকে আবাস যোজনা আপনারা এটাও বলুন যে আবাস যোজনা যারা 1,20,000 টাকা করে পেয়েছেন ভারতীয় জনতা পার্টি ক্ষমতা এলে, তাদের অ্যাকাউন্টে বাকি 1,80,000 টাকা করে ঢুকবে। আজকে দিদিকে বলো যে কর্মসূচি, দিদিকে বলো যে ঘর, দিদিমণি যাওয়ার সময় হয়ে গেছে। দিদিকে বলো এগুলো অভিযোগ ছিল, অথচ দেখা গেল নির্বাচন ঘোষণার পরেও দিদিকে বলো যে হাজার হাজার মানুষ আবেদন করেছিলেন, যারা স্বামী স্ত্রী পেয়েছে ছেলের নামে আবেদন করেছেন, ছেলে পেয়েছে, স্ত্রী পেয়েছে, বাবার নামে আবেদন করেছেন, যার 4 বাড়ি আছে তিনিও আবেদন করেছেন। বুঝতে পারছেন তো? তিনিও আবেদন করেছেন। এনাদের বিরোধিতা আপনারা করবেন না। শাসক দল বলে বেড়াচ্ছে যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা এলে তোমাদের এই 60,000 টাকা ফেরত দিতে হবে। আপনারা বলুন এটা আপনার মৌলিক অধিকার, এটা আমার আপনার করের টাকায় এই আবাস যোজনার ঘর আপনারা পেয়েছেন, আপনারা নেন, আপনারা কাজ করুন। ভারতীয় জনতা পার্টি ক্ষমতা এলে আপনি যে 60,000 টাকা পেয়েছেন, অবশিষ্ট 2,40,000 টাকা আমরা আপনাদের অ্যাকাউন্টে ঢোকাবো, এইটুকু তাদেরকে আশ্বস্ত করুন।
সঙ্গে আজকের এই দিদিমণি 2019 সালে যে আয়ুষ্মান ভারতের কার্ড, আজকের আয়ুষ্মান ভারতের কার্ড আপনাদের ঘরে ঘরে পৌঁছে দেননি এই দিদিমণি। আয়ুষ্মান ভারতের কার্ড যদি আজকের আপনাদের ঘরে ঘরে পৌঁছতো, তাহলে এই পরিবারের প্রতিটা ফ্যামিলির প্রতিটা সদস্য 5 লক্ষ টাকার বেনিফিট পেত। সারা ভারতবর্ষে যেখানে সে থাকতো, সেই 5 লক্ষ টাকার বিনিময়ে সুপার স্পেশালিটি মাল্টি স্পেশালিটি হসপিটালে ভর্তি হতে পারতো, যেখানে একটা সরকারি আমলা থেকে শুরু করে মন্ত্রী যেখানে চিকিৎসা পেত, সেখানে আপনি গরিব মানুষও চিকিৎসা পেতে পারতেন। আজকের এই সরকার আপনাদেরকে সেই আয়ুষ্মান ভারতের কার্ড থেকে বঞ্চিত করেছেন। দিদিমণি বুঝেছেন, এই কার্ড যদি আপনাদের পরিবারের কাছে পৌঁছায়, তাহলে এরা আমাদেরকে ভোট দেবে না, আমাদের অস্তিত্বও বেশি দিন থাকবে না। তাই এই কার্ড দিদিমণি আপনাদের ঘরে ঘরে পৌঁছতে দেননি। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কেন্দ্রীয় সরকার কখনো এককভাবে সরাসরি আপনাদের কাছে পৌঁছে দিতে পারে না কোনো কিছু যোজনা, তা রাজ্য সরকারের মাধ্যমে দিতে হয়। সেই জায়গায় দিদিমণি আপনাদেরকে অধিকারকে হরণ করেছে, আপনাদের অধিকার আপনাদেরকে পৌঁছতে দেননি। দিদিমণির ভাইপো বাহিনী কি করেছে? কেন্দ্রীয় সরকার যখন সরাসরি আপনাদের বাড়িতে বাইপোস্টের মাধ্যমে এই আবাস যোজনার কার্ড পৌঁছে দিতে চেয়েছিল, এই দিদিমণির ভাইপো বাহিনী পোস্ট অফিস থেকে সেই কার্ড ছিনিয়ে নিয়ে ডায়মন্ড হারবার নদীর জলে ফেলে দিয়েছে, সেই সঙ্গে সেগুলো পুড়িয়েও দিয়েছে। যে আপনার অধিকারকে কেড়ে নিয়েছে, সে আপনাদের জন্য মিথ্যা কান্না এখন কাঁদছে, কারণ তার সময় শেষ হয়ে এসছে। সেই সঙ্গে বিশ্বকর্মা যোজনা মাননীয় মোদীজি চেয়েছেন সমাজে প্রতিটা শ্রেণীর মানুষ যাতে স্বনির্ভরশীল হন, যে ব্যবসার সঙ্গে যুক্ত, যাতে সে সেই ব্যবসার মাধ্যমে তার পরিবারকে দেখতে পারে, সে নিজে স্বনির্ভরশীল হয়। তার জন্য পরিবার পিছু 2 লক্ষ টাকা দিতে চেয়েছিলেন 2023 লোকসভা ইলেকশনে। 24 লোকসভা ইলেকশনের আগে প্রতিটা ফ্যামিলির কাছ থেকে আমরা বিশ্বকর্মা যোজনার ফর্ম পূরণ করেছিলাম, অথচ এই দিদিমণি এই প্রকল্পটা গ্রহণ করেননি। কারণ এই প্রকল্পের বেনিফিট যদি আপনারা পান, তাহলে দিদিমণিকে ভোট আপনারা দেবেন না। তাই এটাও কেউ আপনাদের থেকে বঞ্চিত করেছেন। এই দিদিমণি আপনার মৌলিক অধিকারকে কেড়ে নিয়েছেন। এই 2 লক্ষ টাকা উইদাউট ইন্টারেস্টে, উইদাউট গ্যারান্টারে আপনাদের কাছে সরাসরি মাননীয় মোদীজি পৌঁছে দিতে চেয়েছিলেন, যাতে আপনি আত্মনির্ভরশীল হন। এটা থেকে আপনাদেরকে বঞ্চিত করেছে। সমাজের কোন শ্রেণীর মানুষ কিন্তু এই সরকার থেকে মুক্তি পাননি। সে শ্রমিক হোক, কৃষক হোক, সরকারি আইনজীবী হোক, সরকারি চাকরিজীবী হোক, কেউ কিন্তু রেহাই পাননি। আজকের কৃষক তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আজকের বাইরের রাজ্যে দেখুন, আমার পাশের রাজ্যে যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে, যে কৃষক ভাই আছে, সেখান থেকে তাদের উৎপন্ন ফসল, বিশেষ করে ধান, সরকার 3600 টাকা কুইন্টাল প্রতি সরকার সরাসরি কিনে নিচ্ছে। অথচ এই সরকার আমার আপনার উৎপন্ন ধান গরিব কৃষকদেরকে সরকার রেজিস্ট্রিকৃত ফড়েদের কাছে মাত্র 1800 থেকে 1900 টাকা কুইন্টাল বিক্রি করতে বাধ্য করছেন এবং কৃষকদের আত্মহননের পথে যেতে বাধ্য করছেন। আজকের আলু চাষিরা কাটছে, পেঁয়াজ চাষিরা কাটছে। এই সরকার তো পারত এই আলু চাষি, পেঁয়াজ চাষিদের কাছ থেকে ফসল কিনে নিয়ে সরাসরি তারা অন্যান্য রাজ্যে রপ্তানি করতে, তাতে একটা কৃষকও তো বাঁচতে পারত। আজকের ভারতবর্ষের বুকে, বিশেষ করে এই পশ্চিমবঙ্গে প্রায় 66 লক্ষ পরিযায়ী শ্রমিক, উচ্চ শিক্ষিত ছেলে যারা এই রাজ্যে চাকরি পায়নি, কর্মসংস্থান হয়নি, তারা বিজেপি শাসিত রাজ্যে তারা চলে গেছে কর্মসংস্থানের লক্ষ্যে। চিন্তা করুন, আজকের কেউ কি বাদ আছে? 15 বছরে 15টা জেনারেশনকে শেষ করেছে। প্রায় 2.5 কোটি বেকার তৈরি করেছে এই সরকার, কারণ কোনো কর্মসংস্থান নেই, প্রতিটা বাড়ি ঢুকছে।